This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন আপনারা সকলেই জানেন যে 9 তারিখ খসড়া তালিকা প্রকাশ হচ্ছে এবং এই খসড়া তালিকায় যাদের নাম কিন্তু বাতিল বা এই যে যদি কোনো রকম সংশোধনের প্রয়োজন হয় তাহলে কিন্তু আধার কার্ডকে বাধ্যতামূলক করা হয়েছে। আমি আপনাদের টোটাল বিষয়টা আজকে জানাবো কি কি কিন্তু বলা হয়েছে যে ভোটার তথ্য সংশোধনে আধার কার্ড বাধ্যতামূলক কিন্তু করে দেওয়া হয়েছে SIR এর মাঝেই কিন্তু জানাচ্ছে কমিশন। অর্থাৎ আমরা দেখলাম যে SIR যখন শুরু হয়েছে বা তার আগে থেকেই কিন্তু বলা হচ্ছিল যে আধার কার্ডের কোনো ভ্যালু নেই, SIR এর ভেরিফিকেশন আধার কার্ড দিয়ে করা যাবে না। এখন আবার কি বলছে, ভোটার তথ্য সংশোধনে আধার কার্ড বাধ্যতামূলক। বুঝতে পারছেন, মানে আধার কার্ড বাধ্যতামূলক। আপনাকে যদি ভোটার তথ্য সংশোধন করতে হয় তাহলে আধার কার্ড আপনাকে বাধ্যতামূলকভাবে লাগবেই। SIR এর মাঝেই কিন্তু জানাচ্ছে কমিশন। বিস্তারিত আমি আপনাদের জানাবো, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা ডিটেলসে বুঝতে পারবেন। দেখুন এখানে কি বলা হয়েছে যে আগামী 9 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে SIR এর মূল প্রক্রিয়া বা ভোটার তালিকা রিভিশন বা সংশোধনের পর্ব। সেই পর্বে ভোটারদের কোনো তথ্য সংশোধন করতে হলে আধার কার্ড বাধ্যতামূলক বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ নির্বাচন কমিশন জানাচ্ছে যদি 9 তারিখে যে ড্রাফট লিস্ট আসলো, ধরুন কোনো কারণবশত সেখানে আপনার নামের বানান ভুল রয়েছে, সেটা যদি আপনি সংশোধন করতে যান তাহলে কিন্তু আপনাকে আধার কার্ড লাগবেই বা বাধ্যতামূলক কিন্তু করা হয়েছে। আচ্ছা, অন্যদিকে মঙ্গলবার এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা নিয়ে বিভ্রান্তি ছড়ায় বিভিন্ন এলাকায়। বিএলওদের মধ্যে একাধিক রাজনৈতিক দলের তরফ থেকেও কিন্তু বিষয়টি জানতে ফোন আসে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। দ্রুত বিভ্রান্তি কাটিয়ে কমিশন জানিয়ে দেয় জাতীয় কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম জমা নেওয়া হবে বলে জানানো হয়েছিল, সেটাই কিন্তু চূড়ান্ত। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা নেই। অর্থাৎ অনেকে যদি বলে থাকেন যে 4 তারিখের পরেও হয়তো ফর্ম নেওয়া হবে, এমনটা কিন্তু নয়। আমরা যে নোটিফিকেশন দেখেছিলাম, আপনারা হয়তো সকলেই দেখেছিলেন, আমি ভিডিও বানিয়েছিলাম যে কবে থেকে SIR শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে, কবে খসড়া তালিকা বেরোবে, কবে ভেরিফিকেশন আপনাদের চলবে, তারপরে আরও যে সমস্ত কিছুই কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম। তাছাড়া আপনাদের কিন্তু A to Z আমি জানিয়েছি যে কোন তারিখে কিন্তু কি হবে। যেমন আমরা দেখেছিলাম 4 তারিখ থেকে নভেম্বর মাসের শুরু হয়েছিল SIR এবং 4 তারিখ থেকে ধরে ডিসেম্বরের 4 তারিখ অবধি কিন্তু এই যে ফর্ম দেওয়া এবং নেওয়ার কাজ সেটা কিন্তু হবে। তারপরে কিন্তু 9 ডিসেম্বর আমরা জানি যে খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং এই ড্রাফট লিস্ট প্রকাশিত হওয়ার পরে যদি আপনাদের কোনো সংশোধনের প্রয়োজন হয় বা যদি ড্রাফট লিস্টে আপনার নাম না আসে তাহলে কিন্তু আপনারা ক্লেম করতে পারবেন বা অবজেকশন থাকলে সেটা জানাতে পারবেন বা সংশোধনের কাজটা কিন্তু করতে পারবেন। সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। কি বলা হয়েছে দেখুন, এখানে পরিষ্কার করে বলেছে যে একাধিক রাজনৈতিক দল কিন্তু এখন বলছে যে না, 4 তারিখের পরেও কিন্তু নেওয়া হবে ভোটার যে ফর্ম জমা। এটা কিন্তু একদমই না। নির্বাচন কমিশন যে ডেটগুলো দিয়েছে সেটাই কিন্তু ফাইনাল। কোনো রকম ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়নি। যদি এক্সটেন্ড করা হতো তাহলে অবশ্যই আমি কিন্তু আপনাদের ভিডিও বানিয়ে জানিয়ে দিতাম। আশা করি আপনারা তাহলে বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে এই যে ভোটার ভেরিফিকেশন হবে, ভোটার ভেরিফিকেশনে মনে করুন ফর্মগুলো তো জমা হয়ে গেল। এবার এই যে যারা ডকুমেন্ট মনে করুন যাদের কাছে নেই বা যারা 2002 সালে নাম দেখাতে পারেনি তারা কি করবে। ধরুন আপনার কাছে এই 11টা ডকুমেন্ট দিয়েছিল, সেই 11টা ডকুমেন্টও নেই, আবার আপনার ধরুন মনে করুন যে 2002 সালে আপনার তো নেই, আপনার বাবা মা ঠাকুরদারও নাম নেই, তাহলে আপনারা কি করবেন। দেখুন তাহলে আপনার একটা উপায় রয়েছে, সেটা হচ্ছে CA। আপনি যদি CA আইনের আন্ডারে আসেন এবং এখানে এসে যদি নাগরিকত্ব পান বা এই CA এর আন্ডারে এসে যদি আপনি আবেদন করে নাগরিকত্ব পেতে পারেন তাহলে কিন্তু আপনার যে ভোটার লিস্টের নাম সেটা কিন্তু আপনি পুনরায় তুলতে পারবেন। যদিও এখন আপনাকে বাতিল করে দেওয়া হচ্ছে বা আপনার যে ভোটার লিস্ট সেখানে আপনার নামটা কেটে দেওয়া হচ্ছে, নতুন করে আপনার নাম কিন্তু তুলতে পারবেন যদি আপনি ভারতীয় নাগরিকত্ব পেয়ে যান। এবার অনেকেই আবার কোশ্চেন করবেন যে দাদা আমাদের তো 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল না, কিন্তু আমাদের কাছে জমির দলিল রয়েছে, আমাদের কাছে ব্যাংকের বা পোস্ট অফিসের কাগজ রয়েছে, আরও অন্যান্য কিছু অনেকেই কিন্তু বলে থাকেন। তো সেক্ষেত্রে আমরা কি সেগুলো দেখাতে পারবো? দেখুন নির্বাচন কমিশন কিন্তু ইতিমধ্যে আপনাদের জানিয়ে দিয়েছে যে কি কিন্তু আপনাদের লাগবে। এবার আপনারা যদি সেগুলো না দেখেন তাহলে তো আপনারা এবার আমি আপনাদের আগেও অনেকবার দেখিয়েছি, চলুন আবারও দেখিয়ে দিচ্ছি যে কোন কোন ডকুমেন্টের কথা কিন্তু মানে নির্বাচন কমিশন বলেছে বা কোন কোন ডকুমেন্ট কিন্তু আপনারা দেখাতে পারবেন এই ভেরিফিকেশনে। 9 তারিখ থেকে যে নোটিফিকেশন আসা শুরু হবে বা
হিয়ারিংয়ে যেতে হবে বা ভোটার ভেরিফিকেশন যেতে হবে, সেখানে কিন্তু এই ডকুমেন্টগুলো লাগবে। দেখুন এই পেজটা আপনাদের কাছেও আছে, আপনারা যদি আপনাদের এসআইয়ের ফর্মটা দেখেন তার 2 নম্বর পেজ এটা কিন্তু রয়েছে, এখানেই কিন্তু সমস্ত তথ্য বলা রয়েছে। আমি আপনাদের ইজিলি কিন্তু বুঝিয়ে দিচ্ছি, অনেকেই বুঝতে পারেন না, একদম ক্লিয়ার হয়ে যাবে, একটু মন দিয়ে ভিডিওটা কিন্তু দেখুন। দেখুন এখানে প্রথমেই বলেছে যে ভারতে 1/7/1987 সালের আগে জন্মগ্রহণকারী যারা রয়েছে তাদের শুধুমাত্র নিজের একটা ডকুমেন্ট দিতে হবে, যেটা দিয়ে প্রমাণ হবে যে ওনার জন্ম বা জন্মস্থান কোথায়, সেটা থাকলেই কিন্তু হয়ে যাবে। তাহলে 1987 সালের আগে যারা রয়েছে তাদের কি শুধুমাত্র নিজের একটা ডকুমেন্ট হয়ে গেল। এবার 1987 থেকে 2004 সাল অবধি যেসব ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন, এখানে কিন্তু একদম উল্লেখ করে দিয়েছে, মানে দিন তারিখ বা মাস সমস্ত কিছু, অর্থাৎ 1/7/1987 থেকে 2/12/2004 সাল অবধি যারা জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু নিজের তো একটা ডকুমেন্ট লাগবেই, সাথে বাবা অথবা মা যে কোনো একজনের একটা ডকুমেন্ট কিন্তু দিতে হবে। এবার ডকুমেন্ট লিস্টটা আমি আপনাদের লাস্টে বলছি, তার আগে কার কি লাগবে কোন সালের সেটা একবার দেখে নিন। এবার আমরা দেখি, যদি মনে করুন 2004 সালের পরে আপনাদের জন্ম হয়েছে, তাই না, 2004 সালের পরে যদি জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নিজের একটা ডকুমেন্ট লাগছে, সাথে কিন্তু আপনার বাবারও ডকুমেন্ট লাগবে, আপনার মায়েরও ডকুমেন্ট লাগবে, এবং আপনার বাবা মায়ের দুজনের মধ্যে যদি কোনো একজন মনে করুন বাংলাদেশি হয় বা অন্য দেশ থেকে এসে থাকে, সেক্ষেত্রে তার কিন্তু বৈধ পাসপোর্ট এবং ভিসার যে জেরক্স সেটাও কিন্তু দিতে বলা হচ্ছে। এই কিন্তু হচ্ছে ব্যাপার, 3টা স্ল্যাব ছিল, আমি আপনাদের বলে দিলাম। এবার তাহলে কোন সালের আপনার জন্ম হয়েছে সেই হিসাবে আপনার ডকুমেন্ট লাগবে। আমার ধরুন 2000 সালে জন্ম হয়েছে, সেক্ষেত্রে 2000 সাল আমার এই 2004 সালের মধ্যে পড়ছে, সেক্ষেত্রে আমার দুটো ডকুমেন্ট লাগবে, একটা আমার নিজের লাগবে, একটা আমার বাবা অথবা মায়ের লাগবে। এবার 4 সালের পরে যাদের জন্মগ্রহণ হয়েছে তাদের নিজের একটা ডকুমেন্ট লাগবে, সাথে বাবা মা উভয়ের কিন্তু ডকুমেন্ট লাগবে, এবং সাথে যদি কোনো বিদেশি হয়ে থাকে বাবার মধ্যে একজন বা দুজনে যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের বৈধ পাসপোর্ট দিতে হবে। এখানে একজনের কথা বলা হয়েছে, দুইজনই যদি বিদেশি হয় সেক্ষেত্রে কী হবে সেটা আমি জানি না, সেটা কিন্তু তারাই বলতে পারবে, বা নির্বাচন কমিশনে কিন্তু যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু বলতে পারবে। এই হচ্ছে টোটাল বিষয়। তাহলে এই 3টা ক্যাটাগরির মধ্যে আপনি কোনটাতে পড়েছেন সেই অনুযায়ী আপনাকে সেই ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবার কোন কোন ডকুমেন্ট আপনি নিয়ে যেতে পারবেন সেটা বলা হয়েছে। কি বলেছে, যে নথিগুলি জমা দিতে হবে তার একটি সংক্ষিপ্ত তালিকা বা সামগ্রিক নয়, এটা কিন্তু বলছে নিজের বাবা ও মায়ের কথা যদি উপরে উল্লেখ করা থাকে তাহলে প্রত্যেকের জন্য আলাদা আলাদা কিন্তু এই ডকুমেন্ট জমা দিতে হবে। কি বলছে, 1 নম্বরে যদি আমরা দেখি, এখানে বলা হয়েছে পেনশন পেমেন্ট অর্ডার কাগজ কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার দ্বারা যে কোনো নিয়মিত কর্মী, আপনি রাষ্ট্র সংস্থার বা যে কোনো জায়গায় যদি কর্মী হয়ে থাকেন, পেনশন ধারক হয়ে থাকেন, সেই কাগজ দিলে কিন্তু হয়ে যাবে। এবং তারপরে যদি আমরা দেখি 2 নম্বরে বলেছে যে কোনো পরিচয়পত্র যেটা কিন্তু 1/7/1987 মধ্যে ইস্যু করা হয়েছে, সেটা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে, সেটা আপনাদের পোস্ট অফিসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে পারে, বা ভারতীয় জীবন নিয়োগ অর্থাৎ এলআইসির কোনো কাগজ হতে পারে, প্রিমিয়াম জমা দিয়েছিলেন সেটার রিসিপ্ট কপি হতে পারে, যে কোনো কিছু থাকলে কিন্তু হয়ে যাবে। আর এই কাগজগুলোর ক্ষেত্রে অর্থাৎ ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসের কাগজ বা ব্যাংকের কাগজ বা এলআইসির কাগজ যদি থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই 1/7/1987 সালের মধ্যে ইস্যু হতে হবে, সেটা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি 3 নম্বরে বলছে যে আপনাদের কাছে যদি জন্মের শংসাপত্র অর্থাৎ জন্ম বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারবেন ভেরিফিকেশন। তারপরে 4 নম্বরে বলছে পাসপোর্ট, যাদের কাছে পাসপোর্ট রয়েছে সেটা দিয়ে করতে পারবেন। এখানে অনেকেই কোশ্চিন করেন যে দাদা এই যে পাসপোর্ট এটা আমরা ডুপ্লিকেটভাবে বানিয়েছিলাম, তো সেক্ষেত্রে সেটা দিয়ে কি হবে। দেখুন, আপনি যদি অবৈধ হয়ে থাকেন, ডুপ্লিকেটভাবে পাসপোর্ট বানিয়ে থাকেন, তাহলে আপনার পাসপোর্টটাও কিন্তু অবৈধ। অবশ্যই আপনি পাসপোর্টটা ভেরিফিকেশনে দিতেই পারেন। এবার এই যে পাসপোর্টটা আপনি বানিয়েছেন, কত সালে বানিয়েছেন, কোন অফিস থেকে বানিয়েছেন, কি কি ডকুমেন্ট সাবমিট করেছিলেন, সেই ডকুমেন্টগুলো আদৌ বৈধ কিনা, এইরকমভাবে কিন্তু কান ধরলে যেরকম মাথা আসে এইভাবে ভেরিফিকেশনটা কিন্তু করা হবে। যে আপনি ভুয়ো পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফিকেশন করে চলে আসবেন এমনটা কিন্তু হবে না। আর নির্বাচন কমিশন কিন্তু এতটাও গাধা না, আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে যদি আমরা 5 নম্বরে দেখি, 5 নম্বরে কি বলেছে, 5 নম্বরে বলেছে যদি আপনি বিশ্ববিদ্যালয় বা ম্যাট্রিকুলেশন কোনো সার্টিফিকেট বা শিক্ষাগত যে কোনো শংসাপত্র যদি আপনার কাছে থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা আপনাদের যে ভেরিফিকেশন সেটা কিন্তু করিয়ে নিতে পারবেন। তারপরে 6 নম্বরে বলেছে যে স্থায়ী বাসস্থানের যে শংসাপত্র, আপনি যে এখানে বসবাস করেন সেই যে বাসস্থানের শংসাপত্র বা সার্টিফিকেট সেটা দিয়েও কিন্তু হবে। তারপরে বনভূমি অধিকারের শংসাপত্র সেটা থাকলেও হবে। 8 নম্বরে বলেছে যে কোনো যদি কাস্টের সার্টিফিকেট থেকে থাকে, যেমন তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য যে অনগ্রসর জাতি রয়েছে সেটার শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থেকে থাকে সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। আচ্ছা, 9 নম্বরে বলেছে নাগরিকদের জাতীয় রেজিস্টার, যে সমস্ত ক্ষেত্রে
মনে করুন এটা রয়েছে, অর্থাৎ নাগরিকদের জাতীয় রেজিস্টারে যদি আপনার নাম থাকে অর্থাৎ এর আগে এনআরসি যখন হয়েছিল সেটার যদি নাম থেকে থাকে, বা নাগরিক পুঞ্জি আমরা বলতে পারি, সেই নাগরিক পুঞ্জিতে যদি আপনার নাম থেকে থাকে তাহলেও কিন্তু ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। 10 নম্বরে বলছে যে আপনার দ্বারা রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক যে রেজিস্টার সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। এবার 11 নম্বরে বলেছে কোনো জমি বাড়ি বরাদ্দের শংসাপত্র হয়ে যাবে, অর্থাৎ আপনার ধরুন জমি রয়েছে, সেটা কিন্তু আপনার মনে করুন যে বাড়ির দলিল হতে পারে, জমি জায়গা মনে করুন যে রয়েছে সেটার কাগজ যে কোনো হতে পারে, যেমন খতিয়ান হতে পারে আপনার ধরুন, তারপরে কি বলে ওটার পর্চা, যেটা খতিয়ান পর্চা একই জিনিস, সেগুলো হতে পারে। বা আপনি ল্যান্ড কনভারসেশন করিয়েছিলেন ধরুন ডাঙ্গা থেকে ভিটা, ভিটা থেকে ডোবা থেকে অন্য কিছু করিয়েছিলেন, এগুলোর যদি কনভারসেশন সার্টিফিকেটটা থাকে সেটা থাকলেও কিন্তু হবে, অর্থাৎ জমি সংক্রান্ত যে কোনো শংসাপত্র থাকলেই হয়ে যাবে। আচ্ছা, তারপরে এখানে আধারের জন্য কমিশনার হয়েছে। আরেকটা জিনিস 13 নম্বরে বলেছে, সেটা হচ্ছে ধরুন আপনার বাবা মায়ের 2025 সালে যে এসআর হয়ে গেল বিহারে, সেটাতে নাম রয়েছে, তাহলে সেটা দিয়েও কিন্তু আপনাদের ভেরিফিকেশন এখানে সম্পন্ন হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা কিন্তু আপনাদের কাছেও রয়েছে, আপনারা কিন্তু নিজেরাও দেখে নিতে পারেন। তো এই হচ্ছে টোটাল ডকুমেন্টের কথা বলা হয়েছে, এই টোটাল ডকুমেন্টগুলো দিয়ে আপনারা ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাদের ধরুন নাম সংশোধন করতে হবে, বা ধরুন আপনার কিছু ভুল এসেছে ড্রাফট লিস্টে, সেটাকে সংশোধন করতে হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই আধার কার্ড কিন্তু মাস্ট, অর্থাৎ আধার কার্ডকে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করে দেবেন, কোনো রকম কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দিয়ে দেবো। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে এনেবল করে রাখবেন, তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আনাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।